জীবিকার জন্যে অন্য কিছু করতে হয় বলেই সাহিত্যকর্মে শ্রমদান পোষায়। কিন্তু এমনও হয় যে সেই অন্য কিছুর পেছনে সমস্ত শক্তি যায়। সাহিত্যকর্মের জন্যে উদ্বৃত্ত যেটুকু থাকে সেটুকু অতি সামান্য। ঊনবিংশ শতাব্দীর ইউরোপ এর একটা সমাধান করেছিল। লেখকদের অনেকের ছিল বাপ খুড়োর পিসি মাসি রেখে যাওয়া টাকা বা সম্পত্তি। এদেশে তার উদাহরণ রবীন্দ্রনাথ, দ্বিজেন্দ্রনাথ, যতীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ। বিংশ শতাব্দীতে কর বৃদ্ধির ফলে লেখকদের সেই প্রাইভেট আয়ের স্বর্গসুখ গেছে। তবে 5 রকমের উপার্জনের পন্থা খোলা আছে। এদেশে সেটারও অভাব। মোট কথা, সাহিত্যিকের কাজ হচ্ছে প্রেমের শ্রম। যে প্রেমিক সেই শ্রমিক। পারিশ্রমিক কেউ পায়, কেউ পায় না। যে পায় সে পাওনার চেয়ে কম পায়। এইভাবেই এতদিন কাজের লোক পাওয়া গেছে। এরপরে যদি না পাওয়া যায় তবে সাহিত্যের অনেকগুলো বিভাগ অপুষ্ট থাকবে। উপন্যাসের অতি স্ফীতি সাহিত্যের সর্বাঙ্গীন বিকাশ নয়। যাঁর উপন্যাস লেখার কথা নয় তিনিও বছরে 4খানা উপন্যাস লিখছেন। কবিতার হাত হারাচ্ছেন, প্রবন্ধের জন্যে সময় করে উঠতে পারছেন না। সেকালে অভিজাত শ্রেণীর পক্ষে কতগুলো অবশ্য করণীয় কৃত্য ছিল যার বিনিময়ে তাঁরা পেতেন সম্মান। তাদের সেই কৃত্যকে বলা হতো নোবেলস অবলাইজ। তেমনই ভদ্রলোক শ্রেণীর পক্ষে অবশ্য করণীয় একটি কৃত্য হচ্ছে সংস্কৃতির জন্য শ্রম। এটাও একটা নোবেলস অবলাইজ। একদা অভিজাত শ্রেণীর যে সাংস্কৃতিক দায় ছিল সে দায় এখন ভদ্রলোক শ্রেণীর উপর বর্তেছে। এই শ্রেণী যদি সংস্কৃতিকে কেনাবেচার একটা ব্যাপার করে তোলে ও তাই নিয়ে ব্যবসাদারি করে তবে তার শেষ ফল হবে লোভে পাপ ও পাপে মৃত্যু। কতক সাহিত্যিককে মনে মনে বেছে নিতে হবে এমন একটা পথ যেটা বিত্তময়ী শৃঙ্খলা নয়, অথবা নয় সাহিত্যকে দিয়ে সমাজ বা রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধির পন্থা। সাহিত্যিকদের সত্যিকার কমিটমেন্ট সত্যের কাছে, সৌন্দর্যের কাছে, প্রেমের কাছে। প্রথমটা বৈজ্ঞানিকের মতো, দ্বিতীয়টা শিল্পীর মতো, তৃতীয়টা ধার্মিকের মতো। এর কোনোটি রাজনীতিকের মতো বা সৈনিকের মতো নয়। তবে কোনো সাহিত্যিক যদি অন্তরে তেমন কোনো তাগিদ অনুভব করেন, সে স্বাধীনতা তার আছে, তখন সেটাই তার কর্তব্য। এর জন্য তাকে হয়তো বহু দুর্ভোগ পোহাতে হবে। স্পেনের গৃহযুদ্ধে ঝাঁপ দিতে গিয়েছিলেন কয়েকজন ইংরেজ লেখক। আরও 1 শতক আগে গ্রিসের যুদ্ধে বায়রন। এদেশের স্বাধীনতা সংগ্রামে যোগদানেরও নজির আছে। সংস্কৃতিকে এগিয়ে দেওয়া এক কথা, সংস্কৃতিকে এগিয়ে দেওয়া এক কথা, সমাজকে পাল্টে দেওয়া আরেক। এই দ্বিতীয় কৃত্যটি স্বেচ্ছায় ঘাড়ে তুলে নিয়েছিলেন রুশো, ভলতেয়ার ও দিদেরও। তা বলে সেটি লেখক মাত্রেরই ঘাড়ে তার অনিচ্ছা সত্ত্বেও চাপিয়ে দেওয়া যায় না। সমাজকে পাল্টানোর ভার নিলে সাহিত্য সৃষ্টির উপর লক্ষ্য রাখা শক্ত। লক্ষ্যভ্রষ্ট রচনা সামাজিক পরিবর্তন ঘটালেও সাহিত্যে উচ্চস্থান পায় না। সাহিত্যিককে সেই জন্য ফরমাশ করতে নেই, করলে সেটা হবে লক্ষ্যভ্রষ্টতার নির্দেশ। যাঁরা ভিতর থেকে অনুশাসন পান তারা তাকে প্রতিরোধ করতে পারেন না। সেটাও এক প্রকার নোবলেস অবলিজ। মানুষের আরও 5টা দিক আছে। একজন সাহিত্য সৃষ্টি করেন বলে সমাজ সংস্কারও করেন না তা নয়। একই লেখনী 2 কাজে নিযুক্ত হয়। যার কাজ সমাজ সংস্কার তিনিও করেন সাহিত্য সৃষ্টি। রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ প্রত্যেকের ছিল একাধিক সত্তা।